বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জিএসটির মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট নিয়ে আলোচনা করব। তো আজকে থেকে আমাদের জিএসটির সাবজেক্ট চয়েসের রেজাল্ট দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমাদের অনেকের হয়তোবা কারো সাবজেক্ট আসার কারণে ভালো লাগতেছে, আবার অনেকেরই হয়তোবা দেখা গেল সাবজেক্ট আসেনি, ওয়েটিং দেখে মন খারাপ হচ্ছে যে আসলে কতদূর পর্যন্ত টানবে বা কি হবে। এই যে মনের যে ধারণা বা একটা না পাওয়ার যে একটা মনে করেন যে আকাঙ্ক্ষা, সেটা আসলে অনেকের মধ্যেই অনেক ধরনের প্রভাব তৈরি করতেছে। তো এই কারণে জিএসটির যেহেতু ভর্তি প্রক্রিয়াটা একটা লং ভর্তি প্রক্রিয়া, এই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটু ধৈর্য যেমন ধরে রাখতে হয়, ঠিক সেরকম নিজেকে আপডেটও রাখতে হয়, তথ্য জানতে হয়, কোনো ভুল করা যায় না। এই যে বিষয়গুলো, এগুলো যদি সঠিকভাবে ধৈর্য ধরে তথ্য নিয়ে প্রতিদিন নিজেকে আপ টু ডেট রাখা, এই কাজগুলো যদি করা যায়, তাহলে শেষ সময় পর্যন্ত হলেও জিএসটিতে একটা সাবজেক্ট পাওয়া যায়। এইটুক মোটামুটি প্রতি বছরের ন্যায় এবারও নিশ্চিত। কিন্তু সমস্যাটা হয় কোথায়? দেখা গেল যে আমাদের একটা বা দ্বিতীয় বা তৃতীয় ধাপ যাওয়ার পরে অনেকে অধৈর্য হয়ে যায়। তখন কিন্তু দেখা গেল যে সঠিক খবরাখবর না রাখার কারণে তাদের সিরিয়ালটা ব্রেক হয়ে যায় বা ভর্তির ডেটটা চলে যায়, যার কারণে তারা কিন্তু আর ভর্তি হতে পারে না। তো যার কারণে আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে মাইগ্রেশনের সম্ভাব্য তারিখগুলো কেমন হতে পারে, পাশাপাশি ওয়েটিং লিস্ট থেকে কি পরিমাণ স্টুডেন্ট সামনের দিকে যেতে পারে বা কত ওয়েটিং লিস্ট পর্যন্ত ফার্স্ট মেরিট লিস্টে সাবজেক্ট পেতে পারে, মানে সেকেন্ড মেরিট লিস্ট প্রথম ধাপ শেষ হওয়ার পরে দ্বিতীয় ধাপে যায় সাবজেক্ট পেতে পারে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মেরিট লিস্টের ক্যালকুলেশনটা আসলে কিভাবে করা হয়। তার মানে ভিডিও শেষে আমরা ইনশাল্লাহ মেরিট লিস্টের ক্যালকুলেশনটা দেখে হয়তো বা আমাদের পিছনের দিকে যাদের অবস্থান 15,000-এর পরে, তারা হয়তো বা একটু হলেও বুঝতে পারবে যে আসলে আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে আসলে ভর্তি প্রক্রিয়ার অবস্থান সম্বন্ধে আসলে সঠিকভাবে ধারণা পাওয়া যাবে না। তো চলেন তাহলে আগে ধাপগুলো নিয়ে আমরা বলি। এটা কিন্তু সম্ভাব্য তারিখ, এই তারিখগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। তো এইটা তো মোটামুটি ফিক্সড, যেহেতু বিজ্ঞপ্তি দিয়ে দিছে, তার মানে এই ডেটটা কিন্তু ফিক্সড যে 22 জুন থেকে 26 জুন পর্যন্ত এই তারিখটা মোটামুটি আমাদের একটা প্রথম ধাপের কাজ শেষ হবে, এর মধ্যেই একবার কাগজপাতি সহ জমা নেওয়া নিয়ে। দ্বিতীয় ধাপের সম্ভাব্যতম ডেট হলো 2 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত। তৃতীয় ধাপ 8 জুলাই থেকে 11 জুলাই। চতুর্থ ধাপ 14 জুলাই থেকে 17 জুলাই। পঞ্চম ধাপ 20 জুলাই থেকে 23 জুলাই। আর চূড়ান্ত ধাপ 28 জুলাই থেকে 31 জুলাই। মানে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া হয়তো আগস্টের মধ্যে আমাদের ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে ভার্সিটিতে। তো এই ডেটগুলো কিন্তু সম্ভাব্যতম। যখন এগুলো বিজ্ঞপ্তি আকারে আসবে তখন আমরা এগুলাকে ফাইনাল হিসেবে ধরতে পারো। 2-1 দিন এদিক ওদিক যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা চেঞ্জও করতে পারে, কিন্তু তার কারণে এই ডেটগুলো আমরা সম্ভাব্যতম ডেট হিসাবে ধরে নিতে পারি। এরপরে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করার বিষয় সেটা হলো সাবজেক্ট রেজাল্ট সম্বন্ধে অনেকে অনেক ধরনের জিজ্ঞাসা করছে। যেমন কেউ আবার মনে করতেছে যে কারা 5,000 টাকা দিয়ে মূল কাগজপত্র জমা দিবে। 5,000 টাকা দিয়ে কাগজপত্র জমা দিবে তারাই যাদের রেজাল্টে একটা আছে এস, একটা আছে ডাব্লিউ। এস মানে হলো সিলেক্টেড। এটা আরও ভালোভাবে বোঝা যাবে যখন আপনি স্টুডেন্ট লগ ইনে যখন আপনি আপনার লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন যে আপনার সিলেক্টেড সাবজেক্টটা আপনার কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছে। যাদের ড্যাশবোর্ডে সাবজেক্ট চলে আসছে, ডিপার্টমেন্ট চলে আসছে, ইউনিভার্সিটি চলে আসছে, তারাই 5,000 টাকা অনলাইনে দিয়ে সেটা মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা পরিশোধ করে মূল কাগজপত্র তার নিকটস্থ যে জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয় আছে সে বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিবে। এখানে একটা কথা, কাগজপত্র জমা দেওয়ার সময় খামটা যেটা ব্যবহার করতে হবে সেই খামটা কিন্তু A4 সাইজের খাম ব্যবহার করতে হবে। A4 সাইজের খাম। A4 সাইজের খামের মধ্যে
আপনাকে অবশ্যই যে বিষয়গুলো লিখতে হবে সেগুলো হলো কি, আপনি কোন ইউনিটের সেই ইউনিটটা উল্লেখ করতে হবে, আপনার নাম দিতে হবে, জিএসটি রোল দিতে হবে, সাবজেক্ট কোন সাবজেক্ট আপনি সিলেক্টেড হয়েছেন সে সাবজেক্ট দিতে হবে, মেরিট লিস্ট, মেরিট পজিশন মানে মেরিট পজিশন দিতে হবে, সর্বশেষ মোবাইল নাম্বার দিতে হবে। তার মানে আপনি যে A4 সাইজের খামের মধ্যে কাগজপাতিগুলো জমা দিবেন, খামের সবার উপরে লিখবেন ইউনিট, তারপর নেবেন নাম, তারপরে জিএসটি রোল, তারপরে সাবজেক্ট, মেরিট পজিশন এবং কি মোবাইল নাম্বার, এটা আপনি লিখবেন। তো এটা হলো আমার কাগজপাতি জমার ক্ষেত্রে আমার এই ফর্মালিটিসটা মেনটেন করতে হবে। আর যাদের ক্ষেত্রে ওয়েটিং লেখা আছে তাদেরকে কোনো টাকা পয়সা বা কাগজপত্র এখন দিতে হবে না। তারা যদি দ্বিতীয় ধাপে যে সাবজেক্ট পায় তখন সেক্ষেত্রে তাদেরকে নিশ্চয়ন করতে হবে আর কি। তার আগ পর্যন্ত তাদের কোনো আসলে কাজ নাই। তো আশা করি কারা 5,000 টাকা দিয়ে মূল কাগজপত্র জমা দিবে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টা, ওয়েটিং কত দূর পর্যন্ত যাবে। ওয়েটিং সবার সাবজেক্টের পাশে সিলেক্টেড বাদ দিয়ে ওয়েটিংয়ের নাম্বার সহ দেওয়া আছে, কোন সাবজেক্টের জন্য আপনি ওয়েটিংয়ের কত নাম্বার সিরিয়ালে অবস্থান করতেছেন। এটা কিন্তু আপনাদের সাবজেক্ট লিস্ট যেটা আছে সে সাবজেক্ট লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন কোন সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্টের জন্য আপনার ওয়েটিং পজিশন কত। এই ওয়েটিং পজিশন প্রথম ধাপ মানে দ্বিতীয় ধাপে ভর্তির ক্ষেত্রে যাদের ওয়েটিং 200 থেকে 250-র মধ্যে আছে, যে সাবজেক্টে 200 থেকে 250-র মধ্যে আছে সে সাবজেক্টটা তার আসার সম্ভাবনা অনেক বেশি। কি বলছি, যে দ্বিতীয় ধাপ মানে প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে মানে নিশ্চয়ন 5,000 টাকা মূল কাগজপাতি জমা দেওয়ার পরের ধাপ তো দ্বিতীয় ধাপে যাদের ওয়েটিংয়ে 1 থেকে 200 বা 250-র মধ্যে তো আসো, বা মানে সাবজেক্টগুলোর লিস্ট দেখলেই তো বোঝা যাচ্ছে যে আমার পজিশনটা কোন জায়গাটাতে আছে, কোন সাবজেক্টের জন্য কত নম্বর পজিশনে আমি আছি ওয়েটিংয়ের। সেখানে 1 থেকে 200 সর্বোচ্চ 250 পর্যন্ত দ্বিতীয় ধাপে যেতে পারে। তার মানে আপনি যে সাবজেক্টটার জন্য কাছাকাছি আছেন, 1 থেকে 250-র মধ্যে কাছাকাছি না আছেন, সেক্ষেত্রে আপনি উপরের দিকে যেতে পারেন বা সাবজেক্ট পেতে পারেন। তাহলে আপনি 1 থেকে 200-র মধ্যে সাবজেক্ট ওয়েটিংয়ে যারা আছে তারা সাবজেক্ট পেয়ে যাবে। এটা দ্বিতীয় ধাপের ক্ষেত্রে। তৃতীয় ধাপের ক্ষেত্রে পর্যায়ক্রমে আমরা আবার এটা মূল্যায়ন করব। তো এখন আসেন সর্বশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়েটিংটা ক্যালকুলেশন করা হয় কিভাবে। এটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওয়েটিংয়ের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি। ধরেন যে কোনো একটা সাবজেক্টকে আপনি বেছে নেন, যে কোনো একটা সাবজেক্টকে ধরেন আপনি সিএসসিকে বেছে নিলেন। সিএসসিতে আপনার সব ইউনিভার্সিটিতে সিএসসিতে আছে, তো আমরা ধরে নিচ্ছি 19টা বিশ্ববিদ্যালয়ে সিএসসিতে সিট আছে, এই 750টার মতো সিট আছে, এরকম আমরা একটা ধরে নিচ্ছি যে আসন সংখ্যা কত, আসন আছে 750টা আসন আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এখন সিএসসির যে ফার্স্ট স্টুডেন্টটা ভর্তি হয়েছে তার পজিশন হলো ধরেন 10তম, সে মেরিট লিস্টের 10তম। আপনার পজিশন হলো ওয়েটিংয়ের 400 নম্বরে। এগুলো কিন্তু ধরে নিয়ে বোঝানোর জন্য আমি ধরে নিচ্ছি। তার মানে একটা স্টুডেন্ট মানে প্রথম যে ছাত্র তার সিএসসিতে পজিশন আসছে হলো 10 দিয়ে স্টার্ট হয়েছে, আর সিএসসিতে আসন সংখ্যা কত 750। তাহলে দ্বিতীয় যে ছাত্র যে কিনা ওয়েটিংয়ে আছে, ওয়েটিংয়ে 400 নম্বরে আছে, তার মানে 750টা সিট ফিল আপ হওয়ার পরে ওয়েটিংয়ে 400 নম্বরে আছে। তার মানে এই পর্যন্ত আমার সিএসসি সিলেক্ট করছে এরকম স্টুডেন্ট সংখ্যা হলো 750 প্লাস হলো 400, তার মানে হলো 1150। সহজ হিসাব। তার মানে
10 নম্বর পজিশন থেকে আমার এই ওয়েটিংয়ে 400 পর্যন্ত মোট মেরিট পজিশনে কত আছে? 1150। এখন এই স্টুডেন্টটার সিএসি আসছে 10 নম্বর পজিশন থেকে। তার প্রথম চয়েসে দিছে হলো, তার ফার্স্ট চয়েস দিছে হলো ট্রিপলি। তাহলে মাইগ্রেশন হয়েটা কিন্তু ট্রিপলিতে চলে গেল, তার মানে সিএসির এই আসনটা কিন্তু ফাঁকা হয়ে গেল। ঠিক অনুরূপভাবে এই 750 যে আসন আমরা ধরে নিছি, এই 750 জনকারী মধ্যে ধরলাম আমাদের 50% ফার্স্ট চয়েস তাদের সিএসি 50%। তার মানে 750 50% যদি ধরি আমরা, তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি 370 জন 75 জনের মতো। এই 375 জন তাদের ফার্স্ট চয়েসে সিএসি দিয়ে রাখছে এবং তারা সিএসিতেই পড়বে, অন্য কিছুতে পড়বে না। বা এমনও হতে পারে তারা সিএসি আসছে, তাদের লোকেশন অনুযায়ী সিএসি তাদের যে বিশ্ববিদ্যালয়টা আসছে সেটা বাড়ির কাছে, তারা কিন্তু মাইগ্রেশন অফও করে দিতে পারে। তাহলে বাকি যে 375 জন আছে, 375 জন কিন্তু সুইচ করার টেন্ডেন্সি আছে। বাকি 375 জন, এই 375 জন হলো এই প্রথম ছাত্রের মতো, যে সিএসি তার ফার্স্টে আসছে কিন্তু তার আসলে পড়ার ইচ্ছা সিএসিতে না, তার পড়ার ইচ্ছা ট্রিপলি বা অন্য কোনো সাবজেক্টে, সেটা 1 বা 2 নম্বর ওয়েটিং এসে আসে। তখন কি হলো, মানে প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় ধাপে যখন মেরিট লিস্ট দিল, তখন সে 10 নম্বর থেকে কিন্তু ট্রিপলি 1 নম্বরে গেছে। ঠিক অনুরূপভাবে 375 জনেরই কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। যখন এই সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে 375 জনের সাবজেক্ট চেঞ্জ হওয়া মানে কি, এই সিএসির ওয়েটিং লিস্টেরও পরিবর্তন হওয়া। তার মানে এই ছাত্রের জন্য তখন 375টা সিট মাইগ্রেশন হওয়া, মানে 375টা সিট ফাঁকা। 375টা সিট ফাঁকা মানে কি, তার 375টা জন কি হলো, সিএসসির জন্য সিলেক্টেড হইলো। আমি কিন্তু আগেই বলছি একটা সাবজেক্টের জন্য আমি বুঝাচ্ছি, কিন্তু আমি কিন্তু সব ওভারঅল বুঝাচ্ছি না, একটা বুঝলে সবগুলোই বোঝা যাবে। তাহলে 375টা সিট মাইগ্রেটেড হওয়ার কারণে এই 375 জন ওয়েটিং থেকে যে 400, এই দ্বিতীয় ছাত্রটাকে যে আমরা 400 ওয়েটিংয়ে রাখছি, তার আগে 375 জন কি হয়ে গেল, সিএসসির জন্য সিলেক্টেড হইলো। হ্যাঁ, এমনও হতে পারে এই 375 জন যে তারা সিএসসির চয়েস দিছে, তার উপরে হয়তো অন্য কোনো সাবজেক্ট হচ্ছে, তারা কিন্তু অন্য সাবজেক্টেও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু 400 পজিশন থেকেও কিন্তু তার দ্বিতীয় মেরিটে কিন্তু ধরেন যে তার রোল চলে আসতে পারে। কিন্তু যদি না আসে, আমরা ধরেই নিচ্ছি যে 375 জন সিএসি ফার্স্ট চয়েস দিছে, তার মানে তার পরের 375 জন সিএসিই পাবে। তাহলে এই যে 375 জন সিএসি পাইলো, এটা কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনে পাইলো, দ্বিতীয় মাইগ্রেশন। তাহলে দ্বিতীয় মাইগ্রেশনের পরে আমরা যদি ধাপগুলো খেয়াল করি, আমরা 5টা ধাপে কিন্তু আমার এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তার মানে দ্বিতীয় মাইগ্রেশনে যদি সে সিএসি না পেয়ে থাকে, তাহলে তার কত শর্ট হচ্ছে পজিশনে, 400 আর 375 ধরলাম 25। তাহলে 25 পজিশনে যে পিছিয়ে আছে, তার মানে তার দ্বিতীয় মাইগ্রেশনে ওয়েটিং দেখাবে 25। দ্বিতীয় মাইগ্রেশন ওয়েটিং কত দেখাবে, 25 নাম্বার ওয়েটিং দেখাবে। তো তৃতীয় মাইগ্রেশন যখন আসবে, তখন সে কি চান্স পাবে না বলেন? অবশ্যই তার তৃতীয় মাইগ্রেশনে আবার সিএসি আসবে। কেন? কারণ যারা যে 375 জনের মধ্যে সিএসি পাইছে, তারা আবার পরের মাইগ্রেশনে যেটা আরও উপরের দিকে সাবজেক্ট যেতে পারে। যখন উপরের দিকে সাবজেক্ট যেতে পারে, তখন সিএসির আবার সিটটা ফাঁকা হয়ে যাবে। তখন কিন্তু এই যে 375 প্রথমে নিছিল, পরে কি আছে, আরও নেওয়া শুরু করবে। নিতে দেখা গেল যে 400 পজিশনটাও কিন্তু সিএসিতে ঢুকে যাবে। তো এই যে একটা সাবজেক্ট দিয়ে আমি ওয়েটিংয়ের ব্যাপারটা বোঝানোর জন্য চেষ্টা করলাম। এইভাবে কিন্তু আমাদের মাইগ্রেশনগুলো সম্পন্ন হবে এবং আমাদের সামনের দিকে আমাদের পজিশনগুলো আগাবে। তো এটা নিয়ে যারা বিশেষ করে আপনারা যারা মনে করেন একেবারে এই 20,000-এর কাছাকাছি অবস্থান করতেছেন, আপনারা নিরাশ হওয়ার কিছু নাই। আপনারা একটু ধৈর্য ধরেন, প্রত্যেকটা জিনিসকে ফলো করেন জিএসটির, এবং নিজেকে আপ টু ডেট রাখেন। ইনশাল্লাহ আপনিও সুযোগ পাবেন জিএসটিতে সাবজেক্ট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।